বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, গত 2 বছর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন সফরে বের হই, অসংখ্য অগণিত ভাই ও বোন নানা রকমের যৌন রোগ নিয়ে আমার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে থাকেন, পরামর্শ নিয়ে থাকেন। তো বন্ধুরা আমার, মাঝে মধ্যেই আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, যে সমস্ত রোগ আদৌ যৌন রোগ নয় সেই সমস্ত রোগের জন্যই অনেকেই কিন্তু ঔষধ খাওয়ার জন্য চলে আসেন। অনেক সময় ধরে বোঝানোর পরে তারা বুঝতে পারেন যে আসলে তিনি যে রোগটাকে যৌন রোগ বলতেছেন আসলে সেটা কোনো যৌন রোগই নয়। তো বন্ধুরা আমার, এই যে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি যে যেটা যৌন রোগ নয় সেটাকে যৌন রোগ বলা, আবার যেটা যৌন রোগ সেটাকে আদৌ যৌন রোগ মনে না করা, তো এই বিষয়টা স্পষ্ট করার জন্যেই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এলাম। যে সমস্ত তরুণ যুবক বিবাহিত বন্ধুরা নানা রকম যৌন রোগে ভোগেন অথবা যৌন রোগ নয় তারপরও নিজেকে হতাশাগ্রস্ত করে ফেলেছেন, তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমি এমন 5টা রোগ নিয়ে কথা বলবো যে 5টা রোগ আদৌ কোনো যৌন রোগ নয়। সর্বশেষে আসলে যৌন রোগ কোনগুলো সেখান থেকে বেছে বেছে 5টা তুলে ধরব। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে এমন 5টা রোগ নিয়ে কথা বলবো যে 5টা আদৌ যৌন রোগ নয়, এবং এমন 5টা বিষয় এখানে উল্লেখ করব যেগুলো আমরা বুঝি আর না বুঝি সেগুলো যৌন রোগ। তো বন্ধুরা আমার, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনারা অনেক রকমের হতাশা থেকে বেঁচে যাবেন এবং সত্যিকারের যৌন রোগ কোনগুলো বুঝতে পারবেন এবং কোনগুলো যৌন রোগ নয় সেগুলো আপনারা চিহ্নিত করতে পারবেন। তো বন্ধুরা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে এসে তরুণ এবং যুবকেরা সবার আগে যে জিনিসটি নিয়ে কথা বলেন সেটি হচ্ছে যে স্যার, কোনো মেয়ের সাথে কথা বললে, কোনো বান্ধবীর গায়ে হাত দিলে, কারো সাথে একটু রোমান্টিক আলোচনা করলে লিঙ্গ দিয়ে সাদা সাদা পানি বের হয়। অনেক রকমের ঔষধ সেবন করেছি, এই পানিটা বন্ধ হচ্ছে না, আর এই পানি বের হতে হতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, আমাকে বাঁচান, কিছু ঔষধ দেন। তো বন্ধুরা আমার, এই সমস্ত কথা যারা বিভিন্ন সময় বলেন তাদেরকে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা তরুণ যুবক এবং যুবতীর অর্থাৎ ছেলে এবং মেয়েদের যখন বয়সটা 10, 11, 12, 13 বা 14 হয়, তখন মেয়ে হোক আর ছেলে হোক তাদের দেহের মধ্যে একটা কাম রস তৈরি হয়। এই কাম রসটা আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারালি আপনাকে দিয়ে দিয়েছেন যাতে করে যৌন মিলনের সময় আপনার এবং আপনার সঙ্গিনীর যৌনাঙ্গ পিছলা হয় এবং উভয় যাতে খুব সহজেই কোনো রকমের তৈল, ক্রিম, লোশন ছাড়াই যৌন মিলনে রত হতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত বড় নেয়ামত দিয়েছেন যে পুরুষের লিঙ্গ থেকেও এক ধরনের কামরস সামান্য উত্তেজনা বের হতে থাকে, মেয়েদের যোনিদেশ থেকেও কামরস বের হতে থাকে যাতে করে দুজন সুন্দরভাবে মিলনে রত হতে পারে। তো আমাদের তরুণীদের মধ্যে এরকম হতাশা আমি দেখি না, কিন্তু তরুণদের মধ্যে একদল চলে আসেন যে স্যার, একটা মেয়ের গায়ে হাত দিলে, একটা মেয়ের সাথে একটু রোমান্টিক আলোচনা করলে অথবা কোনো বান্ধবী গায়ে হাত দিলে সাথে সাথে আমার লিঙ্গ থেকে পানি ঝরতে শুরু করে, এক ধরনের লিকুইড ডিমের লালার মতো সাদা সাদা বের হয়, এটা বন্ধ করার ঔষধ দেন। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এটা আদৌ কোনো রোগ নয়।
আপনি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন এটা বের হবে, আর আপনি যদি অসুস্থ মানুষ হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি সত্যিকার অর্থে বুড়ো হয়ে থাকেন অথবা যৌন রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই পানিটা বের হবে না। এই পানি কিন্তু অনেক সাহাবায়ে কেরামেরও বের হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করা হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উত্তর দিয়েছিলেন যে এটা একটা কামরস, এটা বের হলে গোসল ফরজ হয় না, তোমরা অজু করে নামাজ আদায় করবে। তো বন্ধুরা আমার, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম 1 নম্বরে যেটাকে আমরা একটা যৌন রোগ বলে আখ্যায়িত করি, যে সামান্য উত্তেজনায় লিঙ্গ থেকে এক ধরনের সাদা লিকুইড ডিমের লালার মতো বের হওয়া, এটা কোনো রোগ নয়, এটা ন্যাচারালি যে কোনো সুস্থ পুরুষের বের হবে। যে কোনো মেয়ের, সেই মেয়েটি যদি সুস্থ হয় তাহলে তার স্তনে হাত দিলে, তাকে কিস করলে, তার সাথে উত্তেজনাপূর্ণ কোনো কথা বললে তাদের যোনি থেকেও এটা বের হবে। এটা ন্যাচারাল, এটা কোনো রোগ নয়। তো বন্ধুরা আমার, 2 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে স্বপ্নদোষ। অধিকাংশ তরুণ এবং যুবক স্বপ্নদোষকে একটা কঠিন রোগ মনে করে থাকেন। দেখা সাক্ষাৎ হলেই প্রথমত বলেন যে স্যার, আমি কি করে বাঁচবো, কি করে বিয়ে করব, বিয়ের পরে আদৌ আমার লিঙ্গ শক্ত হবে কিনা জানি না, কেননা আমার প্রতিদিন স্বপ্নদোষ হয়। তো বন্ধুরা আমার, আসলে স্বপ্নদোষ বিয়ের আগে হওয়া এটা আসলে কোনো রোগ নয়। স্বপ্নদোষ কি বিষয়টি একটু বুঝিয়ে বলি। যেমন একটা কলসের মধ্যে আপনি পানি ঢালতে ঢালতে কলসটা ভরে গেছে, এই কলসের মধ্যে যদি আরও পানি ঢালেন তাহলে কলসের উপর থেকে কিছু পানি বেয়ে বেয়ে বাড়ায় পড়ে যাবে। তো একটা পুরুষ যখন 13, 14, 15 অতিক্রম করে, তখন এই বয়সে তার প্রচুর পরিমাণে বীর্য উৎপন্ন হতে থাকে। তো বীর্য রাখার যে থলে আছে, সেই থলেটা যখন বীর্যে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়, তখন এই বীর্য খানিকটা বেরিয়ে যায়। সেটা স্বপ্নের মাধ্যমে বেরিয়ে যেতে পারে অথবা অন্য কোনো উপায়েও বের হয়ে যেতে পারে। তো তখন কিন্তু আমাদের তরুণেরা, যুবকেরা ভয় পেয়ে যায় যে এত বেশি কেন স্বপ্নদোষ হয়। আপনাদের বিষয়টি আরও আশ্বস্ত করতে চাই এভাবে, আপনারা লক্ষ্য করবেন যে বিয়ের পরে অধিকাংশ তরুণ যুবক স্বপ্নদোষ থেকে একদম মুক্ত হয়ে যায়। অর্থাৎ বিয়ের 1-2 মাস পর থেকে বা 5-6 মাস পর থেকে কোনো যুবক বা তরুণের আর তেমন স্বপ্নদোষ হয় না। মাঝে মধ্যে হওয়াটা কোনো দোষের নয়, কিন্তু এটা কিন্তু একদম স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। তবে যদি বিয়ের পরেও খুব বেশি রকমের স্বপ্নদোষ হয় তাহলে সেটা রোগের পর্যায়ে পড়ে। এছাড়াও যদি বীর্য খুব বেশি পাতলা হয় তাহলেও স্বপ্নদোষ হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় আপনার বয়সের কারণে হয়। এটার জন্য খুব রকমের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে খুব লাভ নাই। এর জন্য নানা জায়গায় দৌড়াদৌড়ি করে ঔষধ খেয়েও কোনো লাভ নাই। আপনি বিয়েটা করে ফেলেন, এই বিয়ের পরে আপনার বীর্যটা যখন আপনার স্ত্রীর যোনিতে নিয়মিত প্রবেশ করবে তখন আস্তে আস্তে আপনার স্বপ্নদোষটা বন্ধ হয়ে যাবে। এটার জন্য খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে আদৌ কোনো লাভ নেই। তো বন্ধুরা আমার, তাহলে আমরা বুঝলাম যে দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে স্বপ্নদোষ বিয়ের আগে হওয়া এটা খুব বড় রকমের কোনো রোগ না, এটা ন্যাচারালি হয়ে থাকে। আপনি বিয়ে করে দেখেন, ইনশাআল্লাহ আপনার স্বপ্নদোষটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আমার, 3 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে লিঙ্গের আকার। অনেক তরুণ এবং যুবক যখন দেখা সাক্ষাৎ করেন প্রথমেই বলে ফেলেন যে স্যার, আমি খুব রকমের হতাশাগ্রস্ত, কেননা আমার বন্ধু বান্ধবদের লিঙ্গ অনেক বড়, আমার লিঙ্গ অনেক ছোট এবং চিকন। তো বন্ধুরা আমার, আপনাদের এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, আসলে লিঙ্গ ছোট হওয়া অথবা চিকন হওয়া এটা কোনো রোগ নয়। অধিকাংশ ক্ষেত্রে বংশানুক্রমে লিঙ্গের আকার ছোট বা বড় হতে পারে। যেমন কোনো কোনো মেয়েদের স্তন বড় হয়, কোনো কোনো মেয়েদের স্তন ছোট হয়, এটা কোনো রোগ নয়। বংশানুক্রমে যে সমস্ত মেয়েদের মা, খালা, ফুফুদের স্তন বড়, জন্মসূত্রে ওই সমস্ত মেয়েদের স্তন বড় হয়। আবার যাদের মা, খালাদের স্তন ছোট, জন্মসূত্রে ওই সব মেয়েদের স্তন ছোট হয়। ঠিক লিঙ্গের বিষয়টাও এমন যে এটা জন্মসূত্রে কারো বড় হয়, কারো ছোট হয়। আপনার ছোট লিঙ্গ হলেই যে আপনি যৌন রোগে আক্রান্ত, আপনি আদৌ আপনার স্ত্রীকে সঙ্গমে তৃপ্তি দিতে পারবেন না, বিষয়টি এমন নয়। মূলত আপনার লিঙ্গ যদি সঠিক সময়ে খাড়া হয় এবং যদি খাড়া হয়ে অনেক সময় থাকে, দীর্ঘ সময় পর্যন্ত যদি আপনি মিলন করতে পারেন, তাহলেই হলো আপনার লিঙ্গ বড় না ছোট এতে কিছু আসে যায় না। লিঙ্গের আকার বড় করার জন্য অনেক রকমের চেষ্টা আপনি করে যখন ব্যর্থ হন, তখন দৌড়ে দৌড়ে এর কাছে যান, ওর কাছে যান, বিশেষ করে আমার কাছে তো আসেনি।
তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনার লিঙ্গ যেভাবে আছে সেটার উপরেই আপনি সন্তুষ্ট থাকুন। ইনশাআল্লাহ আপনি বিয়ে করলে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন। লিঙ্গের আকার ছোট বা বড় হওয়ার উপরে স্ত্রী তৃপ্তি পাচ্ছে কি পাচ্ছে না এটা আদৌ নির্ভর করে না। যদিও অনেক সময় অনেক বিবাহিত পুরুষকেও বলতে শুনি যে আমার স্ত্রী বলেছে যে তোমার লিঙ্গ ছোট, আমি মজা পাই না, আমি বুঝি না আদৌ এই কথাগুলো ডাক্তারি সায়েন্সে আছে কিনা। আসলে আমরা যতটুকু পড়াশোনা করেছি জেনেছি তাতে যেটা বুঝেছি, লিঙ্গের আকার ছোট হোক বা বড় হোক, আপনার লিঙ্গ যথাসময়ে শক্ত হলেই হলো। আপনার লিঙ্গ যথাসময়ে শক্ত হওয়া এবং যত টাইম পেলেই হলো, এতেই কিন্তু অধিকাংশ মেয়েরা তৃপ্তি লাভ করে থাকে। বন্ধুরা আমার 4 নম্বরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে লিঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন। অধিকাংশ তরুণ যুবকেরা যখন দেখা সাক্ষাৎ হয় এটা নিয়েও কিন্তু অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বলে থাকেন যে স্যার আসলে আমি অনেক বেশি হস্তমৈথুন করেছি, যে কারণে এখন লিঙ্গের আগা মোটা হয়ে গেছে, গোড়া চিকন হয়ে গেছে, আমি কোনোভাবেই আমার সঙ্গীকে তৃপ্তি দিতে পারছি না, আমার এই আগা মোটা এবং গোড়া চিকন এটা কিভাবে ঠিক করা যায়। বন্ধুরা আমার আমি একটা কথা বলে দিচ্ছি, মেডিকেল সায়েন্সের ভাষায় প্রত্যেকের লিঙ্গই কিছুটা আগার দিকটা মোটা হবে এবং গোড়াটা কিছুটা চিকন হবে। কোনো কোনো ক্ষেত্রে কারো কারো লিঙ্গ ডানে একটু বাঁকা হতে পারে, বামে একটু বাঁকা হতে পারে, বা উপরের দিকে একটু বাঁকা বা নিচের দিকে একটু বাঁকাও হতে পারে। এই বাঁকা হওয়া, আগা মোটা হওয়া বা গোড়া চিকন হওয়া এটা কোনো রোগ নয়। আপনি যত রকমের ঔষধ দাওয়াই গ্রহণ করেন না কেন, আপনার লিঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যে সমস্ত লেকচারাররা বিশেষ করে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিয়ে আপনাদেরকে ভয় দেখায়, তাদের লুঙ্গি খুলে যদি আপনি দেখেন তাহলেও দেখতে পাবেন যে তাদের লিঙ্গও কিন্তু আগা মোটা গোড়া চিকন আছে। তো এটা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই। আসলেই প্রত্যেক মানুষের ন্যাচারালি কিছুটা আগা মোটা হয়, আবার কিছুটা চিকন হয় গোড়ার দিকটা। ডানে বা বামে কিছুটা বাঁকা হতে পারে, উপরে বা নিচেও কিছুটা বাঁকা হতে পারে, এটাও রোগ নয়, এটা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা আমার 5 নম্বরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত। অনেকেই হয়তো আমার এই বক্তব্যের সাথে একমত হবেন না, তারপরেও আমি বলে দিচ্ছি, বিয়ের আগে দ্রুত বীর্যপাত এটি আসলে কোনো রোগ নয়। বিয়ের পরে যদি দ্রুত বীর্যপাত হয় তাহলে সেটা রোগের পর্যায়ে পড়ে। বিয়ের আগে যে কোনো তরুণ এবং যুবকদের দ্রুত বীর্যপাত হতে পারে, কেননা এই সময়টাতে আপনার বীর্যথলিটা সম্পূর্ণ পরিপূর্ণ অবস্থায় থাকে। এছাড়াও আপনি যখন কারো সাথে মেলামেশা করতে যান, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে যান, আপনার মনের মধ্যে এক ধরনের ভয় ভীতি কাজ করে। আর একদিকে তো আপনার টইটুম্বুর বীর্যথলি নিয়ে আপনি তার কাছে যান, যখনই তার স্তন চোষা শুরু করেন বা স্তনের উপরে হাত রাখেন অথবা যোনিতে হাত রাখেন, একটা তীব্র উত্তেজনা আপনার মধ্যে কাজ করে, যে কারণে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায়। আমরা লক্ষ্য করে দেখেছি যে সমস্ত চরিত্রহীন যুবক নিয়মিত বিভিন্ন বয়সের মেয়েদের সাথে সঙ্গম করে, অর্থাৎ বিয়ের আগেই নানা রকম মেয়েদের সাথে সঙ্গমে লিপ্ত হয়, তাদের কিন্তু দ্রুত বীর্যপাতের রোগটি দেখা যায় না। কিন্তু ওই সমস্ত সৎ পুরুষ যারা বিয়ের আগে বেশিরভাগ মেয়েদের এড়িয়ে চলেন বা মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেন না, তাদের ক্ষেত্রেই আমরা দেখি খুব বেশি রকমের হতাশায় ভুগতে। তারা বলে থাকেন যে স্যার একবার গিয়ে দেখেছি, খুব দ্রুত বীর্য বেরিয়ে গেছে। তো বলা ঠিক হয় না, তারপরেও বলি, আপনার এই বদভ্যাসটা, এই অবৈধ সম্পর্কটা যদি অনেক দিন আপনি জারি রাখেন, আপনি দেখবেন যে একটা পর্যায়ে আপনার আর দ্রুত বীর্যপাত হচ্ছে না। মূলত বিবাহিত পুরুষেরাও যদি অনেক দিন পরে পরে স্ত্রীর সাথে সঙ্গম করে, তাদেরও কিন্তু দ্রুত বীর্যপাত হতে দেখা যায়। নিয়মিত সঙ্গমকারী পুরুষের কখনোই দ্রুত বীর্যপাত হয় না। তো বন্ধুরা আমার, তাহলে এখন প্রশ্ন আসে যে আপনি তো একটাকেও যৌন রোগ হিসেবে স্বীকৃতি দিলেন না, তাহলে আসলে যৌন রোগগুলো কি কি? তো এখন আসুন আমরা 5টা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি একজন যৌন রোগী। তো এই 5টা যৌন রোগের মধ্যে প্রথম যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আদৌ লিঙ্গ শক্ত না হওয়া, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন হওয়া। অর্থাৎ আপনার গায়ে রক্ত আছে, মাংস আছে, বল আছে, সব থাকা সত্ত্বেও আপনার লিঙ্গ স্ত্রীর কাছে গেলে আদৌ শক্ত হয় না, সঙ্গীর কাছে গেলে আদৌ শক্ত হয় না।
এই যে আদৌ শক্ত না হওয়া, এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ইরেকটাইল ডিসফাংশন। এটা একটা কঠিন রোগ, নানা রকম কারণে এই রোগটি হতে পারে। যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। এটির জন্য অবশ্যই আপনি ন্যাচারাল অথবা যে কোনো রকমের ভালো ঔষধ সেবন করলে এই রোগটিও কিন্তু দূর হয়ে যাবে। এটি নিয়েও খুব হতাশায় ভোগার দরকার নেই। সাধারণত এই লিঙ্গ শক্ত না হওয়ার রোগটা 40-এর পর দেখা যায় বা 50, 60, 70-এ দেখা যায়। তরুণ যুবকদের এটা হয় না। তরুণ যুবকদের মধ্যে লক্ষ্য করা যায় যে লিঙ্গ শক্ত হয়ে আবার নুয়ে পড়া, কিন্তু একেবারেই শক্ত না হওয়ার রোগটা তরুণ যুবকদের মধ্যে দেখা যায় না। 2 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিয়ের পরেও স্বপ্নদোষ। বিয়ের পরে সাধারণত স্বপ্নদোষ হওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না, কেননা নিয়মিত সহবাস করলে তার বীর্য থলিটা পূর্ণ থাকে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি বিয়ের পরে স্বপ্নদোষ তেমন একটা হয় না। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে নিয়মিত সহবাস করার পরেও আপনার প্রতি রাতেই বা প্রতি সপ্তাহে 4-5 বার করে স্বপ্নদোষ হয়, তাহলে অবশ্যই আপনি কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধপত্র সেবন করবেন। কেননা এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন খুব বেশি রকমের বীর্য পাতলা হওয়ার কারণে হতে পারে, অন্য বিভিন্ন মানসিক কারণে হতে পারে। যে কারণেই হোক না কেন, আপনার এখান থেকে বাঁচার জন্য আপনি ঔষধ সেবন করতে পারেন। কেননা বিয়ের পরে স্বপ্নদোষ হলে সেটা অবশ্যই আপনার শরীরের জন্য ক্ষতিকর। 3 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিয়ের পরেও, অর্থাৎ বিয়ে করেছেন 5-6 মাস হয়ে গেছে, বছরখানেক হয়ে গেছে, এরপরেও আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে। কোনোভাবেই দ্রুত বীর্যপাত রোধ হচ্ছে না। স্ত্রীর শরীরে টাচ করা মাত্রই অথবা স্ত্রীর স্তনে চুম্বন করা মাত্রই আপনার বীর্য বেরিয়ে যাচ্ছে। স্ত্রী সামান্যতম আপনার দিকে তাকালে অথবা আপনাকে জড়িয়ে ধরলেও অনেক সময় দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। 30 বা 40 সেকেন্ডের মধ্যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। এই রোগ যদি আপনার থেকে থাকে তাহলেও আপনাকে বলবো আপনি অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধপত্র সেবন করবেন। কেননা বিয়ের পরে দ্রুত বীর্যপাত হওয়ার রোগটা এমনিতেই সেরে যায়। যদি আপনার ক্ষেত্রে সেটি না হয় তাহলে আপনি অবশ্যই রোগী, আপনি ভালো কোনো ঔষধ সেবন করে আপনার এই রোগটি দূর করতে পারেন। বন্ধুরা আমার 4 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিঙ্গ শক্ত হয়ে আবার নুয়ে পড়া। সাধারণত এই রোগটা তরুণদের মধ্যেও দেখা যায়, যুবকদের মধ্যেও দেখা যায়, তবে অধিকাংশ ক্ষেত্রে 40, 50 বা 60 ঊর্ধ্ব বৃদ্ধদের মধ্যে এটা দেখা যায়। তো বন্ধুরা আমার, এটা সাধারণত টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির কারণে হয়ে থাকে। কেননা আমরা জানি টেস্টোস্টেরন হরমোনই মূলত লিঙ্গকে দীর্ঘ সময় ধরে শক্ত রাখতে সাহায্য করে। যখন টেস্টোস্টেরন হরমোনটা কমে যায় তখন লিঙ্গের এই দশা হয়, অর্থাৎ লিঙ্গ দাঁড়ানো থাকলেও সেটা কিছুক্ষণ পরেই আবার নুয়ে যায়। এটা অত্যন্ত বিরক্তকর। আপনি আপনার স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করিয়েছেন, বীর্যপাত এখনো হয়নি, কিন্তু হঠাৎ দেখা গেল যে লিঙ্গটা নুয়ে গেছে। অথবা এরকমটা দেখা যায় যে আপনি লিঙ্গ শক্ত অবস্থায় আপনার স্ত্রীর কাছে গিয়েছেন, কিন্তু হঠাৎ একটা ফোন এসেছে, ফোনটা রিসিভ করেছেন, অথবা আপনার স্ত্রী কাপড় পাল্টাতে গেছে, 1-2 মিনিট পরে এসে দেখা গেল যে আপনার লিঙ্গ আর দাঁড়ানো নেই, সেটি নরম হয়ে গেছে, আর কোনোভাবেই শক্ত হচ্ছে না। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে আপনি অবশ্যই টেস্টোস্টেরন হরমোনের ঘাটতিতে আছেন অথবা অন্য কোনো যৌন রোগে আক্রান্ত আছেন। এটার জন্য ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ঔষধ সেবন করা উচিত। বন্ধুরা আমার 5 নম্বরে আমি যে যৌন রোগটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যৌন আগ্রহ কমে যাওয়া। এমন অনেক তরুণ যুবককেও আমার সাথে দেখা সাক্ষাৎ করে এই কথা বলতে শুনি যে স্যার, আমার স্ত্রী দেখতে শুনতে অনেক সুন্দরী, তারপরেও আমার কোনো যৌন আগ্রহ হয় না। এমনকি আমার স্ত্রী আমার সামনে উলঙ্গ হয়ে বসে থাকলেও তার গা টাচ করতে ইচ্ছে করে না, তার সাথে যৌন মিলনে আমার কোনো আগ্রহ হয় না। সাধারণত এটা তরুণ যুবকদের মধ্যে দেখা যায় না, তবে একটু বয়স্কদের মধ্যে এই রোগ অনেক সময় হয়। এটা অনেক রকম টেনশনের কারণেও হতে পারে, নানা রকমের যৌন রোগের উপসর্গের কারণেও এটা হতে পারে। যদি আপনার অল্প বয়সে অথবা 40, 50, 60-এ এসেও আপনার এই রোগটি হয় যে আপনার আদৌ যৌন আগ্রহ নেই, আপনার স্ত্রী আপনাকে যৌন মিলনে উৎসাহিত করে কিন্তু আপনি কোনোভাবেই সাড়া দিতে চান না, তাহলেও আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ভালো কোনো ঔষধ সেবন করা উচিত। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওতে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে কোনগুলো যৌন রোগ আর কোনগুলো যৌন রোগ নয়। বন্ধুরা আমার, সবশেষে একটা কথা বলে দিচ্ছি, যৌন রোগের জন্য কেউ অন টাইম কোনো কিছু সেবন করবেন না।
অন টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ চেনার একটা সহজ উপায় হচ্ছে, যে ঔষধগুলো সাধারণত সহবাসের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে খেতে বলা হয়, এবং এই ঔষধগুলো খাওয়ার পরপরই যদি আপনার লিঙ্গ দাঁড়িয়ে যায়, তাহলে বুঝবেন যে এই ঔষধটা হচ্ছে একটা অন টাইম ঔষধ। আর এই অন টাইম ঔষধ আপনার জন্য, আপনার দেহের জন্য বিষের থেকেও ক্ষতিকর। আপনি যদি কয়েক মাস ধরে অন টাইম ঔষধ সেবন করতে থাকেন, একটা পর্যায়ে আপনার লিঙ্গ আর দাঁড়াবে না, শক্ত হবে না। অতএব সাবধান, অন টাইম ঔষধ সেবন থেকে বিরত থাকবেন। তাহলে এইসব যৌন রোগ থেকে বাঁচার জন্য আপনি কি ঔষধ সেবন করবেন? বন্ধুরা আমার, আমি সবসময় বলে আসছি, আপনারা ডিম, দুধ, কলা, আপেল, আঙ্গুর, ডালিম, এভাবে যে সমস্ত ন্যাচারাল খাবার আছে সেগুলো গ্রহণ করবেন। ঔষধ খেতে হলে আপনারা গাছগাছরার ঔষধ, একদম ন্যাচারাল ঔষধ, যেমন শিমুল মূল, শতমূল, অশ্বগন্ধা, এরপরে পঞ্চভূত, এই জাতীয় যে সমস্ত ঔষধ আছে সেগুলো আপনারা খেতে পারেন। বন্ধুরা আমার, আমাদের এই চ্যানেলে সবসময় সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড, একটা সরকারি লাইসেন্সধারী কোম্পানি, এই কোম্পানির তৈরি বেশ কিছু ন্যাচারাল প্রোডাক্ট, সুপার ফুড বিক্রয় করা হয়। আর এই সুপার ফুডগুলো বিভিন্ন রকম প্রতারক চক্র আমার ভিডিও তাদের চ্যানেলে দিয়ে তারাও কিন্তু বিক্রি করছে। আপনাদেরকে বলবো, এই সমস্ত সুপার ফুড ন্যাচারাল খাবারগুলো আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে আমি যাই, আমার সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করে এগুলো নিতে পারেন, অথবা সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলেও এইসব পরামর্শ গ্রহণ করে আপনারা ন্যাচারাল ফুড, ন্যাচারাল খাবারগুলো গ্রহণ করতে পারেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ন্যাচারাল ফুড, ন্যাচারাল খাবারের মাধ্যমে যদি আপনি একবার সুস্থ হতে পারেন, আপনি 10, 20, 25 বছরও আর যৌন রোগে আক্রান্ত হবেন না। তো বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন, সবাই আসুন ন্যাচারাল খাবার খাই, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।